আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পৌনে 2 মাস আগে গত সেপ্টেম্বরে আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল হাউ ডিড ইন্ডিয়া ইউএস রিলেশনস ডিক্লাইন সো সাডেনলি। মানে কিভাবে এত দ্রুত ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটলো, মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের সুতোয় কিভাবে টান পড়েছিল, সেটি ছিল গত কিছুদিন ধরে মিডিয়ার আলোচ্য বিষয়। অথচ অক্টোবরের শেষে এসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী চুক্তি সই। বিশ্লেষকদের ধারণা, এই চুক্তিটি দক্ষিণ এশিয়া সহ পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণকে রাতারাতি বদলে দিতে পারে। কারণ চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং শুল্ক নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল। আবার অনেকেই মনে করছেন মাত্র 7 দিন আগে ইউএস স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে শপথ নিয়েছেন পল কাপুর। তিনি দায়িত্ব নেওয়ার পরই ভারতের সাথে বৈঠকের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। আবার দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য মার্কিনীদের যে মাথা ব্যথা, তাতে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সিনেটের হিয়ারিং এ দেওয়া বক্তব্যে সেটি স্পষ্ট করেছেন। প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে আমেরিকা, চীন ও ভারত এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়ে থাকে, এমন আলোচনা হর হামেশাই শোনা যায়। প্রশ্ন হলো, চীনের বলয় থেকে বাংলাদেশকে আমেরিকার যে দূরে রাখতে চাওয়া, ক্ষমতার পালাবদলের পর ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীতল সম্পর্ক, এসব কিছুর মধ্যে ভারতের সাথে আমেরিকার নতুন চুক্তি, বিশেষ করে পল কাপুরের দায়িত্ব নেওয়ার পর কি বাংলাদেশের জন্য কোনো ভিন্ন বার্তা বহন করবে? আবার বাংলাদেশের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর চাপের সমীকরণে কি নতুন কোনো মেরুকরণ ঘটতে পারে? সূত্রগুলো বলছে, নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় আসার পরপরই সফরে আসবেন পল কাপুর। তখন দৃশ্যপটে অনেক নতুন সমীকরণ ভেসে উঠতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মোদীর সাথে বৈঠকেও ছিল সেই সুর। কিন্তু দুই ভালো বন্ধুর চেনার সম্পর্কে টানাপোড়েন তৈরির প্রথম উপলক্ষ্য ছিল ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক নীতি। এ নিয়ে আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও বেশ খোঁচা দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে দেখা গিয়েছে। যেমন আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল, বন্ধু ট্রাম্পের শুল্কের ঠেলা সামলাতে পারবে তো মোদির ভারত। এমনকি মার্কিন পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ফরেন পলিসি ম্যাগাজিনের কলামিস্ট মাইকেল কুগেলম্যানও মন্তব্য করেছিলেন, ট্রাম্প মোদির বন্ধুত্ব ভাপা ছিল। তবে উত্তেজনা কমানোর চেষ্টা দুই পক্ষ থেকেই চলছিল। মাঝে উত্তেজনার বরফ গলতে শুরু করলেও পাক ভারত সংঘাত নিয়ে ট্রাম্পের নানান মন্তব্য সেই সম্পর্ককে নিয়ে যায় অচেনা ছন্দে। এর মধ্যে কমপক্ষে 2 বার ট্রাম্প ও মোদির সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নরেন্দ্র মোদি সেখানে যাননি। অনেক বিশ্লেষকই মনে করেন মোদি ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে গেছেন। সবশেষ মালয়েশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে যাননি ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ট্রাম্পের চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক আদৌ কমানো হবে কি না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও এরই মধ্যে এসেছে নতুন একটি খবর। খবরটি হলো, ভারত ও যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এই কাঠামোগত চুক্তি সই হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে। 31 অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, এই চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে।
পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমন সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। দর্শক, চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন চলছে। রাশিয়ার জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে এখন ভারতীয় পণ্যে 50% শুল্ক দিয়েছে ট্রাম্পের প্রশাসন। নতুন প্রতিরক্ষা চুক্তিটি ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের পুরো কাঠামোর জন্য নীতি নির্দেশনা হিসেবে কাজ করবে। এই চুক্তির বিষয়ে থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেছেন, চুক্তিটি আসলে জুলাই আগস্ট মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের পাকিস্তান নিয়ে দেয়া কিছু মন্তব্যে ভারতের অসন্তোষের কারণে চুক্তিটি হতে দেরি হয়। প্রমিত পাল চৌধুরীর এই কথার অর্থ হলো, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার বড় গলা শুরু হয়ে গেছে। এতদিন ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন, তার পেছনে ভারতের রুশ জ্বালানি তেলের উপর নির্ভরতা একটি বড় কারণ ছিল। আবার রাশিয়া এখনো ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ, যদিও সাম্প্রতিক বছরগুলোতে সেই নির্ভরতা ধীরে ধীরে কমছে। এমন পরিস্থিতিতে দুই দেশের জন্য বহুল প্রতীক্ষিত এই প্রতিরক্ষা চুক্তি হওয়া অনেকের কাছে এই অঞ্চলের ভূ রাজনীতির নতুন মেরুকরণ। দর্শক, এই চুক্তি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন এসেছে। দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি, অর্থনৈতিক নিরাপত্তা কর্মসূচি এবং পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে সিএসএ ব্যুরো। ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ডোনাল্ড লুর জায়গায় নমিনেশন পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। সিনেটের হিয়ারিং শেষে তিনি শপথ নিয়েছেন গত 23 অক্টোবর। শপথ নেওয়ার পর মালয়েশিয়াতে তার প্রথম বৈঠকটি হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর মিশন নিয়ে কাজ শুরু করেছেন পল কাপুর। সিনেটের শুনানিতে তিনি বলেছিলেন, ভারত মার্কিন সম্পর্ক শক্তিশালী করার মূল লক্ষ্য মূলত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা, যা চীনের প্রভাব মুক্ত থাকবে। দর্শক, এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে আমেরিকা বাংলাদেশকেও গুরুত্ব দেয়। ওয়াশিংটন তার বৃহত্তর চীন বিরোধী কৌশল বজায় রাখতে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে সরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নিতে চায়। বাংলাদেশে নিযুক্ত হওয়ার জন্য মনোনীত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের এরই মধ্যে সিনেটের শুনানিতে দেয়া বক্তব্যে বিষয়টি তুলে ধরেছেন। তিনি সিনেট শুনানিতে বলেছেন, যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তবে তিনি বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চীনা কার্যক্রমের ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরবেন। ইউএস স্টেট ডিপার্টমেন্টের সূত্রগুলো বলছে, ওয়াশিংটন নতুন একটি আইন নিয়ে মাঠে নামছে, সেটি হলো থিঙ্ক টুয়াইস অ্যাক্ট। এটির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের দেশগুলোকে চীন থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করবে। ক্রিস্টেনসেন তার বক্তব্যে বলেছেন, মার্কিন অস্ত্র ও সরঞ্জামগুলো বেশি দামি হওয়ায় বাংলাদেশের পক্ষে হয়তো সেগুলো কেনা সম্ভব নয়, কিন্তু তার বদলে মার্কিন লবির দেশ যারা কম দামে অস্ত্র বিক্রি করে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে চাপ দেবে। দর্শক, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত মার্কিন লবিতে ঢুকে গেল, আবার দেশটি নিজে এখন অস্ত্র বানাচ্ছে। তাহলে কি ভবিষ্যতে ভারত থেকে অস্ত্র কিনতে মার্কিন সুপারিশ আসবে বাংলাদেশের কাছে? কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত বছর ক্ষমতার পালাবদলের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক। অনেকেই মনে করেন এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে দেশ দুটির সম্পর্ক। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের অনেক নেতা ভারতে আছেন। শেখ হাসিনা ভারত থেকে অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে নালিশ জানালেও ভারত সরকার কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। আবার এই মুহূর্তে বাংলাদেশে ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন করা। কিন্তু তার জন্য যে পরিবেশ দরকার সেটি নেই বললেই চলে। বিশেষ করে সরকারের প্রধান 3 মিনিটের মধ্যে সংস্কার, গণভোট ও নির্বাচন নিয়ে শুধু মাঠে মারামারিটা বাকি আছে। রাজনৈতিক দলগুলো সরকারকে আস্থায় নিতে পারছে না। অন্যদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তির কারণে এই অঞ্চলের ভূ রাজনৈতিক দৃশ্যপট
নতুন দিকে মোড় নিতে পারে কিনা সে প্রশ্ন অনেকে তুলেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন আমেরিকা ইন্দো প্যাসিফিককে চীনের প্রভাবকে সীমিত এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে চায়। এক্ষেত্রে ভারত আমেরিকার মেজর ডিফেন্স পার্টনার, কিন্তু বাংলাদেশ হলো এমন একটি কন্টেস্টেড স্পেস যেখানে চীনের সামরিক প্রভাব বাড়ছে। কয়েকদিন আগে চীন থেকে $2.2 বিলিয়ন J-10C ফাইটার জেট কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা। ফলে ভারত ও আমেরিকার কাছে সামরিক দিক থেকে বাংলাদেশ এখন একটি বাফার ইস্যু হয়ে যেতে পারে। বিশ্লেষকেরা বলছেন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর ইস্যু অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন, সেক্ষেত্রে ভারত ও আমেরিকার কাছ থেকে এই ইস্যুতে একই ধরনের বক্তব্য আসাটা একেবারে অনাকাঙ্ক্ষিত হবে না। বিশ্লেষকদের ধারণা সেটি যদি হয়, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বিরোধীদের দমনপীড়ন, সাংবাদিক নির্যাতন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এমন ইস্যুগুলো নিয়ে দুই দেশের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসতে শুরু করবে। ইউএস এর এশিয়া ব্যুরোর একটি সূত্র বলছে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় ইস্যুতে কাজ শুরু করেছেন পল কাপুর। নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের শুরুতে ভারত ও বাংলাদেশ সফরে আসতে পারেন পল কাপুর। ভারত ও বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূতরা দায়িত্ব বুঝে নেওয়ার পরে পল কাপুর দেশ দুটির সফরে আসতে পারেন। এই সফরের পরপরই বাংলাদেশের প্রতি মার্কিন নীতির পরিবর্তনটা হয়তো পুরোপুরি ফুটে উঠবে। মজার বিষয়, পল কাপুর এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দুজনই প্রতিরক্ষা বিশেষজ্ঞ। দুজনই চীন ও পাকিস্তান বিরোধী বলে পরিচিতি আছে। অধ্যাপক ইউনূস সরকারের সাথে আবার এই দেশ দুটির সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেট ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিটিকে দেখছেন ঐতিহাসিক মাইলফলক হিসেবে। বলছেন দুই দেশের প্রতিরক্ষা বন্ধন এই চুক্তি হওয়ার আগে কখনো এত শক্তিশালী ছিল না, কিন্তু সামরিক দিক থেকে চীনের বলয় থেকে বের হওয়া বাংলাদেশের জন্য কঠিন। সেক্ষেত্রে আমেরিকার ভূ রাজনৈতিক অ্যাঙ্কর দিল্লির চোখে যদি পল কাপুর বাংলাদেশকে দেখেন, তাহলে অধ্যাপক ইউনূস সরকারের জন্য বিপদ আরো বাড়তে পারে। কারণ অনির্বাচিত সরকার হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে বিদেশি চাপ সামাল দেয়া বেশ কঠিন। না, খালাস পাবে তা বলে নেই, বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। এটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই, তাহলে তো এটা আরো খারাপ। আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। ইউনূস সরকার আর তার সঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা এতবার বিচার করে গলা ফাটাচ্ছে যে মনে হতে পারে বাংলাদেশে বুঝি বিচার কেজি দরে বিক্রি হচ্ছে। আসলেই যে বাংলাদেশে বিচার আচার কেজি দরে বিক্রি হয় তার প্রমাণ এই ভিডিওটাই দিচ্ছে। আদালতের বিচারক যিনি, প্রধান প্রসিকিউটরও তিনি, আবার যাকে বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে অভিনয় করতে বলা হয়েছে তিনিও একই ব্যক্তি বা দলের মানুষ। পুরো বিচার প্রক্রিয়াটাই মনে হচ্ছে কেবল যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের বিচারের প্রতিশোধ নেওয়া, আর কোনো কারণ নেই। আজকে আপনাদের শুধুমাত্র সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ঘটা অবিচার নিয়ে কথা বলবো। চলুন দেখে আসা যাক ইউনূসের গোয়ালঘর হয়ে যাওয়া বিচার ব্যবস্থার সাতকাহন, আদালত নাকি ইউনূসের গোয়ালঘর। তবে মূল আলোচনায় শুরুর আগে আম জনতা দলের নেতা তারেক সাহেবের একটি ভিডিওর কিছু অংশ আপনাদের দেখাতে চাই। আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুইজনই জামাত থেকে এসেছে। এই আইনজীবী তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে এখানে লড়াই করছেন। আমি খুব করে জানার চেষ্টা করেছি যে তিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন নাকি। পরবর্তীতে জানতে পারলাম যে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হননি। তাকে কে নিয়োগ দিয়েছে? তাকে এই তাজুল ইসলাম ভাইরাই, তারাই নিয়োগ দিয়েছেন যে শেখ হাসিনার পক্ষেও একজন থাকা উচিত সেই হিসাবে। আমি তাকে কেন একটি আপনার হলো ষড়যন্ত্রের অংশ মনে করছে এই বিচারিক প্রক্রিয়ায় বা ব্যাঠিক বলছি, ব্যাঠিক এভাবে বলা যায় যে আমি যে জিনিসটা এখানে খুঁজে পেলাম যে শেষের দিকে আপনারা দেখলেন যে তিনি বিচারকের সঙ্গে হাসছেন, যে তিনি যদি শেখ হাসিনার খালাসের বিষয়ে মতামত না দেন তাহলে তো দেশের মানুষ হাসবে।
আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, দেশের মানুষ হাসবে এবং এই যে বিচারক এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী যাকে দেখানো হয়েছে, এটাকে কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে? আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। দেখলেন তো ভিডিওটা, কেন দেখালাম বলুন তো? কোনো কারণ নেই, আপনারাই বুঝতে পারবেন কেন দেখিয়েছি। বাংলাদেশে ন্যায় বিচারের ধারণা এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যেখানে আইন, সত্য, নীতি এসব একসঙ্গে ভেঙে পড়ছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও চলমান কারাবাস এই পতনের সবচেয়ে নির্মম দৃষ্টান্ত। যে মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক পদে ছিলেন তাকেই এখন সাজানো অভিযোগে বন্দী রাখা হয়েছে। এটা কেবল একজন ব্যক্তির প্রতি অন্যায় নয়, এটি বিচার বিভাগের মর্যাদার উপর সরাসরি আঘাত। ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার সময় মানুষ ভেবেছিল আওয়ামী লীগের সময়ের যে দমন নিপীড়নের অভিযোগ তারা এনেছিল সেই যুগটা বুঝি শেষ হবে। ভাবা হয়েছিল আদালত রাজনীতির বাইরে দাঁড়িয়ে কথা বলবে, আইনের শাসন ফিরে আসবে। তারা তাই বলতেন, কিন্তু বাস্তবে যা ঘটছে তা এক নতুন ধরনের দমন নীতি, যেখানে আইনকে ব্যবহার করা হচ্ছে প্রতিহিংসার হাতিয়ার হিসেবে। আদালত এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বিচার নয়, ফরমায়েশি রায় চাইছে আদালতের কাছে ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। সেটা শেখ হাসিনার বিরুদ্ধে যেমন সত্য, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ক্ষেত্রেও সত্য। খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা, মানে এটি তার প্রমাণ। আপনি ধরতে পারেন একজন অশীতিপর বৃদ্ধ একটি হত্যা মামলা করেছেন ফতুল্লায় গিয়ে, মানে ভাবতে পারেন এটা। একথা আমি একদিন আরো একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, যে বিচারপতি খায়রুল হক হেঁটে হেঁটে গিয়ে অথবা ধরেন গাড়িতে করে গিয়ে ফতুল্লায় গিয়ে একজনকে হত্যা করে চলে এসেছেন। ভাবুন একবার দৃশ্যটা। 2024 সালের জুলাইয়ে ঢাকার যাত্রাবাড়িতে সংগঠিত একটি হত্যাকাণ্ডে তাকে 486 জনের সঙ্গে আসামি করা হয়েছে, কিন্তু অভিযোগপত্রে তার ভূমিকার কোনো ব্যাখ্যা নেই। এফআইআর এ নাম থাকলেও প্রমাণ নেই যে তিনি কখনো ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তের সময় কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্যও পাওয়া যায়নি। আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া যুক্তিও পুরোপুরি রাজনৈতিক। বাদীপক্ষের আইনজীবী প্রকাশ্যে বলছেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর কারিগর খায়রুল হক, তাই সব হত্যা মামলায় তাকে আসামি করা উচিত। এটি কোনো আইনি যুক্তি হতে পারে না, এটি আসলে প্রতিহিংসার ঘোষণা। এই মামলার পরের ঘটনা প্রবাহ আরো বিভীষিকাময়। কোয়াশমেন শুনানির দিন হাইকোর্টে শুনানি শুরু হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের অফিস হঠাৎ সময় প্রার্থনা করে যেন শুনানি পিছিয়ে দেওয়া যায়। কারণ একটাই, খায়রুল হক যেন আরো দিন কয়েক কারাগারে থাকেন। আদালতে ন্যায্য শুনানি বিলম্বিত করার এই প্রবণতা নতুন স্বাভাবিকতা। বিচার বিভাগের স্বাধীনতা যেখানে নষ্ট হয়ে যায়, সেখানে ন্যায় বিচারকে কেবল কাগজে টিকে থাকে। ইউনূস সরকার মুখে বলছে সংস্কার, বাস্তবে করছে দমন নীতি। আজ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ব্যবহার হচ্ছে তা আওয়ামী লীগের সময়কেও ছাড়িয়ে গেছে। তখন ক্ষমতা রক্ষায় বল প্রয়োগ ছিল, এখন প্রতিপক্ষকে চূর্ণ করার আনন্দ আছে। বিচার বিভাগকে এই কাজে পুরোপুরি রাজনৈতিক যন্ত্রে পরিণত করা হয়েছে। খায়রুল হকের আইনজীবীদের বিরুদ্ধেও মামলা সাজানো, কোয়াশমেন শুনানিতে সময় ক্ষেপণ, এমনকি সমালোচনাকারী আইনজীবীদের উপর হামলা, সবই দেখাচ্ছে যে এখন আদালত আর নিরপেক্ষ নয়, এটি ভয় এবং প্রতিহিংসার একটি কেন্দ্রে পরিণত হয়েছে। দ্বিতীয় মামলা অর্থাৎ 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের জালিয়াতি মামলা পুরোপুরি আইনি একটা কৌতুকের মতো। একথা আমি বলিনি, কথা বলছেন ডক্টর ইউনূসের বা এই লাল বিপ্লবীদের প্রিয় ভাজন ডেভিড বার্গম্যান, ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই। অভিযোগ করা হয়েছে সংক্ষিপ্ত আদেশে থাকা হতে পারে শব্দদ্বয় পূর্ণাঙ্গ রায়ে নেই, তাই সেটি আসলে প্রতারণা। এই যুক্তি বিচার বিজ্ঞানের কোনো সংজ্ঞাতেই পড়ে না। সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্যে ভাষাগত পার্থক্যকে ফৌজদারি অপরাধ বলা মানে হলো বিচার বিভাগের স্বাধীন লেখনীকেও অপরাধে পরিণত করা। আরো হাস্যকর বিষয় হলো 2012 সালে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় তখন সরকার ইতিমধ্যে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। অর্থাৎ অভিযোগগত শব্দটি বাদ দিলেও, মানে হতে পারে শব্দদ্বয় বাদ দিলেও তার আর কোনো আইনি তাৎপর্য ছিল না। তবুও মামলাটি করা হলো শুধু খায়রুল হককে ছোট করার জন্য, তাকে আদালতের বারান্দায় হাঁটানোর জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। এরপর হলো তৃতীয় মামলা দুদকের মাধ্যমে। অভিযোগ কি, রাজুকের একটি প্লটে সুদের টাকা পরিশোধ করা হয়নি। 4 লাখ টাকার প্রশাসনিক বিবাদকে
ফৌজদারি মামলায় পরিণত করা হলো। দুদক তার বক্তব্য নেওয়ার প্রয়োজন বোধ করলো না, সরাসরি মামলা করলো। উদ্দেশ্য আবারও স্পষ্ট, আইনি প্রক্রিয়া নয়, দীর্ঘমেয়াদী হেনস্থা। এই মামলাগুলোর একটারও বাস্তব ভিত্তি নেই, সরকার সেটা জানে যেটার কোনো ভিত্তি নেই। তাহলে কি এই এবিএম খায়রুল হককে তো কিছুদিন বন্দি রাখা গেল, তাই না? এটাই তার শাস্তি। এই বৃদ্ধ বয়সের চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? একজন প্রধান বিচারপতিকে এভাবে আদালতের বারান্দায় ঘোরানো হচ্ছে, তাকে দাঁড় করানো হচ্ছে সাধারণ অপরাধীদের সাথে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এই অবস্থায় নাম দেওয়া হয়েছে সংস্কার, একটা নিষ্ঠুর ব্যঙ্গ বাংলাদেশের কাছে। জুলাই সনদের কথা বলে সরকার দাবি করছে যে তারা বাংলাদেশকে বর্বরতা থেকে সভ্যতায় নিয়ে এসেছে, অথচ বাস্তবে চলছে ভয়ভীতি, হয়রানি আর বিচার বিভাগের অবমাননা। ন্যায় বিচার তখনই সম্ভব যখন বিচারক স্বাধীন থাকেন। এখন বিচারক স্বাধীন, আপনারা যে প্রথমে ভিডিওটি দেখলেন সেখানে মনে হয়েছে বিচারক স্বাধীন, বিচার ব্যবস্থা স্বাধীন অথবা আইনজীবী স্বাধীন। আপনি তো দেখলেন যে কি হাস্যকর অবস্থায় নিয়ে গেছে বিচারকে। মানে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে কিনা হবে না সেটা শেখ হাসিনার জন্য যে আইনজীবীকে নিয়োগ করা হয়েছে সেই আইনজীবী বলে দিচ্ছেন। বিচারকরা জানে অতিরিক্ত ন্যায়পরায়ণতা মানেই বিপদ। এই বিপদে কে পড়তে চায় বলেন জেনে শুনে? আজকে যারা ক্ষমতায় তারা এক সময় এই আওয়ামী বিরোধী দমন নীতির তীব্র সমালোচক ছিলেন। তখন তারা বলতেন আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক হাতিয়ার আর আদালত আওয়ামী লীগের কার্যালয়। আজ তারা নিজেরাই সেই একই অন্যায়ের উত্তরাধিকারী, শুধু রং বদলেছে, সংস্কৃতি নয়। এই নৈতিক পতনই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। খায়রুল হকের 3টি মামলায় আইনি দিক থেকে টিকবে না, টেকে না, কিন্তু আদালত নীরব। বিচারকরা এখন জানেন যে নীরবতাই নিরাপত্তা। আইনের ছাত্ররা একসময় শিখত কি ন্যায় বিচার হচ্ছে অন্ধ, এখন তারা দেখছে ন্যায় বিচার মানে ভয়, হাত জোর করে রায় দিয়ে দেওয়া। মানে এই অবস্থাকে আপনি কি বলবেন? প্রতিশোধ নাকি বিচার বিভাগের এই আত্মসমর্পণ? আদালত এখন আর আদালত নয়, হয়ে গেছে কি ইউনূসের গোয়াল ঘর। আমি বলছি না যে বিচারকরা গরু, কিন্তু তাদেরকে গরুর মতোই খাটানো হচ্ছে, জোয়ালে জুতে দেওয়া হয়েছে, হাল চাষ করছে তারা। এখন আইন কেবল বেড়া, আর ক্ষমতার পোষা গরুগুলো সেই বেড়ার ভেতরে ঘাস খাচ্ছে। যাকে মালিক অপছন্দ করবেন তাকে গুতিয়ে সোজা করে দেওয়া হবে। সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক প্রধানমন্ত্রী সবাই এখন সেই গোয়ালঘরের ভেতর সম্ভাব্য টার্গেট। একটা সময় মানুষ বিশ্বাস করত অন্তত আদালত আছে শেষ ভরসা, এখন সেই বিশ্বাসও ভেঙে যাচ্ছে। খায়রুল হক হয়তো একটা ব্যক্তি, কিন্তু তার বন্দিত্ব গোটা বিচার ব্যবস্থার বন্দিত্বের প্রতীক। আজ তিনি জেলে, কাল অন্য কেউ। এখন যিনি প্রধান বিচারপতি আছেন রিফাত আহমেদ, তাকে তো নিশ্চিতভাবে জেলে যেতে হবে, কারণ তিনি এমন এক কাজ করেছেন যে এই অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য আদালতের জাল নথি বের করেছেন। এই চক্র চলছেই বা চলবেই। সরকার ভাবছে এতে ভয় জন্মাবে, কিন্তু বাস্তবে জন্ম নিচ্ছে অবিশ্বাস, ঘৃণা আর নীরব প্রতিরোধ। ইউনূস সরকার হয়তো নিজেদের ইতিহাসের সংস্কারক হিসেবে নাম লেখাতে চায়, কিন্তু ইতিহাস তাদের মনে রাখবে কিভাবে তারা বিচার বিভাগকে নিজেদের গোয়াল ঘর বানিয়েছিল। ক্ষমতা টেকে, মর্যাদা টেকে না। আজ যারা মাথা নিচু করে অন্যায়কে বৈধতা দিচ্ছেন, কাল তাদের নামও এই অবিচারের তালিকায় উঠবে। কারণ ন্যায় বিচারকে দমন করলে বিচারক বাঁচেন না, সরকারও টেকে না। দেশের বিচার ব্যবস্থায় আজ এমন দুর্দশা যে চাহিবা মাত্র মামলা রেডি, বিচার রেডি, শাস্তিও রেডি, সাজার নথি রেডি। শোনা যাচ্ছে অবিলম্বে কয়েকজনকে ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি চলছে। কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের মতো একজন মানুষকেও যখন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেনস্থা করা হয়, তখন বিচার বিভাগকে আর যাই হোক আদালত বলা যায় না, বলা যেতে পারে বড়জোর ইউনূসের নিজস্ব গোয়াল ঘর, যে কথা আমি আগেই বলেছি। আমজনতা দলের তারেক সাহেবের ভিডিওটা কেন দেখিয়েছিলাম এবার বুঝতে পারছেন? কারণ যারা বিচারক, যারা আইনজীবী, যারা সরকারের দ্বারা প্রতিপক্ষের জন্য নিয়োজিত আইনজীবী, সকলেই আসলে আর কেউ নয়, এক গোয়ালের গরু। বিচারালয় তো নয়, ইউনূসের গোয়াল ঘর এটা, যেটা ইউনূস নিজে হাতে বানিয়েছেন। আর ইউনূস হচ্ছেন এই গোয়াল ঘরের পাহারাদার। তাকে আপনারা একজন আন্তর্জাতিক রাখাল বলতে পারেন বটে। ভালো থাকবেন সবাই।